নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতিনিধি আহমেদের সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী। এই মুহূর্তে ইসলামপুর শহর থেকে অনতি দূরে ফার্ম কলোনিতে, স্টেট ফার্ম কলোনিতে আগামী 4 মে বাংলার মসনদে কে বসবেন সেটা নির্ধারিত হবে ব্যালট বাক্সে ভোটের গুনতির মাধ্যমে। তা নির্ধারিত করবেন গণদেবতার গণনায়করা তাদের প্রদত্ত ভোটের মাধ্যমে। জিতা ওই সিকান্দার, আর সেখানে সেই সিকান্দারদের ভাগ্য নির্ধারণ করে ভোটাররা। কিন্তু নিজের ভাগ্যকেও নিজের নির্ধারণ যারা করেন তারা প্রত্যেকে আমাদের কাছে একটা ইন্সপিরেশন বা অনুপ্রেরণা। ইতিমধ্যেই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে অবগত হয়েছেন যে ইসলামপুরের ঘরের মেয়ে শরণ্যা দত্তা পাল, যিনি সর্বভারতীয় ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট বা আইসিএসসি বা ক্লাস 12-এর বা দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা, সেই পরীক্ষাতে সর্বভারতীয় স্তরে সম্ভাব্য দ্বিতীয়া। এই মুহূর্তে তার এক্সক্লুসিভ ইন্টারভিউ আমরা শুরু করব। বাবা পেশায় একজন পেশাদার সাংবাদিক এবং মা ইতিহাসের শিক্ষিকা। কথায় আছে, ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নাই হলাম পাগল। এই কথাটা বারবার প্রতিধ্বনিত হয় অজ গাঁওগুলোতে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার মানচিত্রে পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলাতে। কিন্তু সেখানেও অনেক আলো, অনেক রোশনাই আছে, যারা আগামী দিনের প্রতিভাকে আরো সুপ্রতিভ করবার জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের প্রতিবেদন প্রথমেই শরণ্যাকে, অবশ্যই আমাদের ফ্র্যাটার্নিটির ঘরের মেয়ে, একজন সাংবাদিকের মেয়ে হিসাবে তাকে আমরা সংবাদ মাধ্যম জনতা জনার্দনের প্রতিনিধি, তাকে শুভেচ্ছা বিনিময় করব এবং তারপর তার ছোট ছোট কথাগুলো, তার সাফল্যের এই চাবিকাঠিগুলো শুনে নেওয়ার চেষ্টা করব। শরণ্যা, প্রথমত তোমাকে একটা শুভেচ্ছা এবং অভিনন্দন নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে। এবং শিক্ষার আলোকে একটা অন্যতম জ্যোতিষ্ক হয়ে থাকো। আগামী দিনে অনেক সুদূর একটা প্রসারী রাস্তা তোমার আরো ভালো হোক, নিষ্কণ্টক হোক, সেটা আমরা বলছি। এটা নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে তোমাকে। এরপরে নিশ্চয়ই আরো অনেক বেশি শুভেচ্ছা পাবে এবং ইতিমধ্যেই তোমাকে বিভিন্ন শিক্ষক সংগঠন থেকেও তোমাকে শুভেচ্ছা দিয়েছে, তার জন্য আরেকটা শুভেচ্ছা। আমরা তোমার কাছে আসবো, কিন্তু তার আগে আমরা অবশ্যই তাকে একজন ছাত্রী হিসাবে নিরলস কায়িক পরিশ্রম করার মাধ্যমে তার যে পরিশ্রম, তার যে ভাগ্য নির্ধারণ, তার যে এই সাফল্য, তাকে স্বীকৃতি দিতে নজরুলের কথায় ধরো বই ওটা হাতিয়ার, আর তার সঙ্গে দ্য পেন ইজ মাইটার দেন এ শোর্ড। আমরা নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে তাকে আরেকটা শোর্ড তুলে দিলাম। Do better for the next slide. Absolutely. একদম। আমরা অবশ্যই তার ছোট ছোট কথাগুলো শুনে নেব এবং আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা অবশ্যই শরণ্যার পাশে বসবো এবং পাশাপাশি অবশ্যই কিছু কথা আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। সাংবাদিক, পেশাদার সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতার জগতে যুক্ত, কিন্তু নিজে কখনো অন ক্যামেরা হননি, থাকতেও চান না, মাথা নাড়ছেন আমাদের ক্যামেরার অন্তরালে। তবে তার ছোট্ট অভিপ্রায় এবং তার সঙ্গে তার যে এই যে সংগ্রাম বা লড়াই মেয়েকে এই জায়গায় পৌঁছে দেওয়ার, সেটা শুনবো। কিন্তু তার আগে শরণ্যা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, যুক্ত থাকুন। শরণ্যা, বেস্ট অফ লাক। Thank you. নেক্সট টু কাম দ্য Thank you নেক্সট so এন্ডেভার much. শি ওয়াজ। Thank you so much. শরণ্যা, যেটা একদম আমরা একটা কমপ্লিট বিষয় জানতে চাইছি, Okay. যে স্কুলিংটা কোত্থেকে শুরু করেছিলে? আমার স্কুলিং স্টার্ট হয়েছিল একদম ছোটবেলা নার্সারিতে, ক্যালভেরি গার্ডেন স্কুল, ইসলামপুর। বেশ। সেখান থেকে আমি ফার্স্ট স্ট্যান্ডার্ডে স্কলারে শিফট করি, দ্য স্কলার ইংলিশ মিডিয়াম হাই স্কুল। সেখান থেকে আমি আইসিএসসি ক্লাস 10 বোর্ড এক্সামিনেশনস ক্লিয়ার করেছি এবং তারপরে আমি কলকাতার মহাদেব বিড়লা শিশু বিহার, যেটি অশোক হল গ্রুপ অফ স্কুলস এর আন্ডারে একটি স্কুল, সেখানে শিফট করি এবং আইএসসি সেখান থেকেই করেছি। আচ্ছা, পরীক্ষা হওয়ার কতদিন হলো এবং কতদিন পরে রেজাল্ট পেলে? 1 এপ্রিলে পরীক্ষা শেষ হয়েছে আমার, এবং বাকিদের আই থিঙ্ক বন্ধুদের 5 এপ্রিল অব্দিও কন্টিনিউ হয়েছে ওদের। আচ্ছা, এক্সাক্ট ডেটটা আমি বলতে পারবো না, বাট রেজাল্ট তো পেলাম জাস্ট কয়েকদিন আগে, 2 দিন আগে রেজাল্ট পেলাম। কতদিন পরে ডিজিটালি রেজাল্ট হচ্ছে এখন আমরা যেটা জানতে পাচ্ছি, ডিজিটাইজড ওয়েতে, আর সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে। তো সেখানে স্বাভাবিকভাবে একটা লম্বা টেনিওর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে থাকে যে 3 মাস অপেক্ষা করো, সেই সময় কম্পিউটারে সার্টিফিকেট কোর্স করে নাও। তোমার ক্ষেত্রে কি সেটা হয়েছে? না, আমাদের তো 30th এপ্রিলে রেজাল্ট আউট হয়েছে। সো আমার এক্সাম যেমন শেষ হয়েছিল ফার্স্ট ডে, সো টেকনিক্যালি 29 ডেজ মতো ওয়েট করতে হয়েছে। So within 1 month you got your result in your hand. Absolutely, yes. So how do you feel? You have just secured, আমরা এখনো যা তথ্য পেয়েছি যে এবার আইএসসি তে একদম একটা অভূতপূর্ব রেজাল্ট হয়েছে এবং এখনো পর্যন্ত সম্ভাব্য দ্বিতীয় তুমি, সেকেন্ড ইন অল ইন্ডিয়া লেভেল। আমরা পোস্টার প্রকাশ করেছি নিউজ টুডে ইন্ডিয়া থেকে ইতিমধ্যেই।
সব থেকে বড় কথা প্রুডেন্ট যারা হয় তারা প্রকাশ করতে চায় না, কিন্তু তুমি বা তোমার মতো আরো অনেক শরণ্যা আছেন হুম। যারা আমাদের পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলার জন্য আগামী দিনের ছাত্রছাত্রীদের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে। সো সাম টিপস আর ভেরি মাচ রিকোয়ার্ড অ্যাজ আই থিঙ্ক। Absolutely, তো absolutely. প্রথমত স্কুলিংটা এখান থেকে হলো, Yes. তারপর কি তুমি যে স্কুল চুজ করলে হুম। সেটা কি বাবা মায়ের ইচ্ছেতে না নিজের ইচ্ছেতে? না, আমরা সবাই মিলে খোঁজে ছিলাম যে ভালো স্কুল যেটা আইএসসি মিডিয়ামের এসেনশিয়ালি, বিকজ আমার বোর্ড চেঞ্জ করার ইচ্ছে ছিল না। হুম, হুম, হুম। তো অ্যান্ড স্পেশালি যেহেতু আমি ইংলিশটাকে নিয়ে ভীষণ ভালোবাসি সাবজেক্টটাকে এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ারও ইচ্ছে আছে, তো হুম। আইএসসি তে ছিলাম এবং সেখানে মাধবী বিড়লা শিশু বিহারের সবচেয়ে আগের লিস্ট বেরিয়েছিল। হুম। আমার ক্যালকাটা গার্লসেও সিলেকশন হয়েছিল, লোরেটোতেও সিলেকশন হয়েছিল, হুম। বাট দেন মাধবীতে ততদিনে আমি এনরোল করে নিয়েছি, আচ্ছা। তো সেটাই চুজ করেছিলাম। সবারই একসাথে ইউনানিমাস ডিসিশন ছিল। ওকে, মানে বাবা মা সবাই হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ, তুমি। অ্যাবসলিউটলি, ইয়েস। একদম নিঃসন্দেহে যেটা বলবো, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়। Whereas আমরা যেটা মনে করি যে চাপিয়ে দেওয়ার কিছু বিড়ম্বনা আছে, সে বিড়ম্বনা নয় পরে গেলাম, কিন্তু তার আগে আপনাদের জানাবো সুইচিং ওভার বা ফ্ল্যাঙ্গিং অফ ইজ আ পার্ট অফ এডুকেশন। শরণ্যার সব থেকে বড় কথা হচ্ছে আইসিএসসি ইজ আ ভাস্ট সিলেবাস, আ ব্রড সিলেবাস, এবং সেখান থেকে পরবর্তীতে যখন আইএসসি তে যাওয়া হয়, ওয়েদার ইট মে বি সায়েন্স, আর্টস অর কমার্স বা হিউম্যানিটি, হোয়াট এভার ইট মে বি, সেখানে কিন্তু সিলেবাসটা আরো বেশি ব্রডার, ইউ হ্যাভ টু গো আ লট। তো আমরা অবশ্যই শরণ্যার কাছে জানতে চাইবো, অনেকেই চায় যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নিট দেবে, জেক্সপো দেবে, জয়েন্ট এন্ট্রান্স দেবে, এই ধরনের পরীক্ষাতে তারা সবসময় একটা প্রেফারেবল প্লাটফর্ম মনে করে আফটার আইসিএসসি, যদি সে আইসিএসসি বোর্ডে পড়ে হুম। তো সে সিবিএসই তে সুইচ ওভার হ্যাঁ করতে হ্যাঁ চায়। হ্যাঁ। তো ওয়াই ডিডন্ট ইউ ডু দ্যাট? ফার্স্টলি বিকজ অ্যাজ ইউ সেড যে নিড জেই যাদের প্রেফারেন্স থাকে বা সায়েন্স মেইনলি যারা একদম, একদম, ওরিয়েন্টেড একদম। হয়, তারা এনসিইআরটি তে শিফট করে, বিকজ টেকনিক্যালি সিবিএসই তে ওই লেভেলের প্রেশারটা থাকে না, এন্ড মানে এনসিইআরটি সিলেবাসটা কাইন্ড অফ টেইলার্ড হুম। ওই সায়েন্স স্টুডেন্টস থেকে ভীষণভাবে এইড করার জন্য। হুম। আর আমার যেহেতু আমি বললাম যে আমার ইংলিশের প্রেফারেন্সটা খুব ভালো ছিল, তো টেকনিক্যালি আমরা সবাই জানি যে আইএসসি ইংলিশে স্পেশালি খুবই মানে ফোকাসটা রাখে। আচ্ছা। তো আমার সেটাই ইচ্ছে ছিল যে আমি হিউম্যানিটিজ নিয়ে পড়বো এবং আমি নিজের সোসাইটিকে আরো ভালো করে জানবো। সাইকোলজি, সোশিওলজি, ইংলিশ, দিস ওয়ার মাই টপ সাবজেক্টস। তো So in ICSE, which হ্যাঁ। subject were you preferable? Had you just give preference right from the beginning in the ICSE, in the humanities group or in the language group? Yes, I did. Or rather you were in better in science and rather you switched off or flung off to that? No, humanities. absolutely not, because class 9-10 এ লাইক অল স্টুডেন্টস আমারও মনে হয়েছিল ক্লাস 7, 8, 9 এ যে মেবি আই টেক আপ সায়েন্স, নিট দেবো, জেই দেবো, বাট দেন লেটার আই রিয়ালাইজ যে আমার ইন্টারেস্ট এখানে লাই করছে না। আমি ইংলিশেই ভালোবাসছি, আমি সোশ্যাল সায়েন্স অনেক বেশি পছন্দ করছি পড়তে, তো এখানে আমার ফ্যামিলিরও ফুল সাপোর্ট ছিল, আই মাস্ট সে। না, এই অনুপ্রেরণাটা কার কাছে? where from you got that inspiration? বাবা নিঃসন্দেহে সাংবাদিকতা করেন দীর্ঘদিন ধরে, হ্যাঁ। so undoubtedly he is good in literature and he is Absolutely. attached with literature, হ্যাঁ। whereas your mother is a teacher of history as far as my knowledge Yes, goes, yes, yes. and State Farm Colony High School. হ্যাঁ। তো যেহেতু দুজনেই হিউম্যানিটিস গ্রুপে আছে, সেখান থেকে কি অনুপ্রেরণা? হয়তো হতে পারে, মেবি দ্যাটস আ প্রবাবল কজ হয়তো, আচ্ছা। বাট ইয়েস মানে সেটা তো অবভিয়াসলি একটা থাকবেই। এবং সেকেন্ডলি আমি নিজে বাবাকে ছোট থেকে দেখেছি যে জার্নালিজমে নানা রকমের নিউজ কভারেজ করতে, আমার ছোট থেকে এই ফিল্ডটা ভীষণ ভালো লাগতো, মানে আই ওয়াজ ভেরি ইন্ট্রিগড একদম, এটা দেখতে। তো সেটাতে আমি সবসময় বাবাকে বলতাম যে তাহলে আমি আরো ভালো কি করে করবো, একদম। আমি কি দিয়ে পড়লে আমি জার্নালিস্ট হতে পারবো। এককালে তো স্বপ্ন দেখতামই যে জার্নালিস্ট হব, এখনো ইচ্ছে আছে একটা যে ঠিক আছে পরবর্তীকালে না, আমরা মনে করতে পারি once when you were in the Scholar, Yes. you were asked to just hold the boom of News Today India. Absolutely, yes. That was absolutely an honor. তো সেটা তো হাতে খড়ি বলতে পারি হ্যাঁ, একদম, জার্নালিজমের, তো এখন আমার টিচার্সরা মনে রেখেছে সেটা। তো ইয়েস, সেখান থেকে ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমার যখন ক্যারিয়ার ইন্টারেস্ট এখানে লাই করছে হিউম্যানিটিজ এর সাবজেক্টে, তাহলে আমি কেন সায়েন্স নিয়ে ফালতু 2 বছর ইয়ে করব। তো তাই আমি হিউম্যানিটিজ এ সুইচ করলাম এবং সেটা নিয়ে আমি ভীষণ হ্যাপি। আমার সাবজেক্ট কম্বিনেশন, আমি ভীষণ হ্যাপি আমার সাবজেক্ট কম্বিনেশন নিয়ে, বিকজ এই সাবজেক্টস গুলো আমি চেয়েছিলাম পড়তে। বেশ, আমি জানতে চাইবো কোন কোন সাবজেক্ট কম্বিনেশন নিয়ে তুমি পড়েছো? আমার ছিল হচ্ছে ইংলিশ কোর, সেটা ল্যাঙ্গুয়েজ লিটারেচার একসাথে, এবং তার সাথে ছিল হিস্ট্রি, সোশিওলজি, সাইকোলজি, ইলেকটিভ ইংলিশ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বাংলা। সাইকোলজি। হুম। মানুষের মন কতটা বুঝতে পারছে এখনো পর্যন্ত? জানি না, কিছুটা হয়তো, কিছুটা অ্যাকচুয়ালি ওরকম ভাবে তো বলা Because it's a মুশকিল। very interesting ইয়েস, subject. অ্যাবসলিউটলি, এবং সেটা নিয়ে আমার ইচ্ছেও আছে, মানে ইংলিশ এবং সাইকোলজি দুটোই একসাথে যদি আমি এগোতে পারি, সেটা নিয়ে একটা মেজর একটা মাইনর করে, তাহলে সেটাই আমার ইচ্ছে থাকবে। আচ্ছা, সো সেটা একটা আছে, এবং সাইকোলজি অবভিয়াসলি খুবই ভালো লেগেছে এবং পড়তেও খুব এনজয় করেছি থরলি। টিচার্স খুব ভালো ছিল, ফ্যাকাল্টি খুব ভালো ছিল, তো ইয়েস, সাইকোলজি ইজ আ গ্রেট সাবজেক্ট। great subject. ভালো। শরণা, যে জায়গাটা আসবো আমি, সেটা হচ্ছে যে যেটা আমরা দেখি যে হিউম্যানিটিস নিয়ে পড়াটা
easy. It's to some extent loke bhabe. People thinks that it's very easy to study with humanities, but it's very tough to score a good score like 399 out of 400. Yeah. It's very tough in humanities. I would say it's not even that easy because technically আমরা যখন হিস্ট্রির মতো সাবজেক্টকে নিয়ে ডিল না করছি সেটাই বলছি, মানে হ্যাঁ। পড়াটা অনেকে মনে করে যে যখন তুমি সায়েন্স পড়ছো না, হ্যাঁ, কমার্স হ্যাঁ, পড়ছো না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইউ শুড সুইচ ওভার টু হিউম্যানিটিজ বা আর্টস গ্রুপ, ইয়েস কিন্তু সেটাতে স্কোর করাটা কঠিন, আমি সেটাই বলতে চাই। একদমই স্কোর করা কঠিন, কারণ সব সাবজেক্টই আমি মনে করি যে সব সাবজেক্টেরই একটা ইউনিকনেস আছে, সব একদম, সাবজেক্টেরই একদম। একটা কিছু না কিছু আছে। হুম, হুম। তো সবার তো ডিফারেন্ট, সাইকোলজিতে এই একটা জিনিস আমরা পড়েছিলাম ইন্টেলিজেন্স চ্যাপ্টারে, যে সবার ইন্টেলিজেন্স সেম হয় না। No. তো আমাদের উই হ্যাভ 12 কাইন্ডস অফ ইন্টেলিজেন্স, সো এভরিবডি ইজ টেইলর্ড টু ফলো আ সার্টেন পাথ। একদম, তো যে একদম। হিউম্যানিটিজে ভালো সে সেটাতে করছে। হুম। এবং যারা সায়েন্স স্টুডেন্ট তাদেরকে আমি যারা আমার ফ্রেন্ডসরা যারা সায়েন্স নিয়েছো তাদেরকে আমি জিজ্ঞেস করতাম হিস্ট্রি কেমন লাগতো, ওরে বাবা রে তো মানে বিশাল এত ডেট মনে রাখতে হয়, কি করে পারিস তোরা। একদম। সো দিস ওয়াজ অলওয়েজ আমাকে শুনতে হয়েছিল। ইভেন আইএসসি তে ইংলিশে প্রচুর ট্রিমেন্ডাস প্রেশার থাকে। হুম, হুম, হুম। ইলেকটিভ ইংলিশে ফর ইনস্টেন্স আই উড ভেরি মাচ লাইক টু শেয়ার দিস, আমাদের 30টা পোয়েমস ছিল ক্লাস 12-এ। উই হ্যাড 30 poems. We had a full novel, To Kill a Mockingbird by Harper Lee, which was around 32 chapters. So a complete So এটা তো ওয়েস্ট বেঙ্গল, আমরা যদি চিন্তা করি ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা অনেক। yes, and তার সাথে একটা ড্রামা। একদম। So we had a full drama Which as well. drama it was? It was Henry Ibsen's A Doll's House. Oh, আচ্ছা। ঠিক আছে, সো ইট ওয়াজ লাইক আ পাইনিয়ারিং ওয়ার্ক অফ রিয়ালিজম Yes, ইন yes. ইন লিটারেচার। তো সেটা ছিল, এবং মানে হিউজ একটা সিলেবাস, আমরা সবাই কান্নাকাটি করতাম যে কিভাবে শেষ করব এবার প্রত্যেকটা লাইন মনে রাখা, কোট বেশ, করা, বেশ। ইট ওয়াজ ডিফিকাল্ট। সো So, অবশেষে সিলেবাস শেষ, সিলেবাসের পরে পরীক্ষা শেষ, Yes. এবং তারপর এই মুহূর্তে যে মানপত্র বা রেজাল্ট সেটাও হাতে এসছে। হ্যাঁ। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আগেও এখনই বললাম, সেটা হচ্ছে যে সাইকোলজি আর ইংলিশকে নিয়ে পারসিউ করা, এবং তারপরে দেখি ধাপে ধাপে হয়তো এগোবো। ইচ্ছে আছে যে আইদার মা বাবার খুব ইচ্ছে যে সিভিল সার্ভিসে একবার অ্যাপিয়ার করা, তো হুম। সেটা হয়তো চেষ্টা করবো, এখনো কিছু ডিসাইড করিনি অনেস্টলি। একাডেমিক্স, আমার পার্সোনাল ইন্টারেস্ট একাডেমিক্সে লাই করে, বিকজ আমার আরো জানতে সেটাতে আমার খুব ভালো লাগে। আই রিড ফর দ্য ফান অফ ইট, জাস্ট নট ফর স্কোরিং মার্কস। তো বেশ, যেটা শরণা জিজ্ঞেস করব, বাড়িতে মা শিক্ষিকা, হ্যাঁ। এটা একটা অনুপ্রেরণা, এতে কোনো সন্দেহ নেই, এবং ভালো শিক্ষিকা, ইতিহাসের শিক্ষিকা, ক্রোনোলজি মনে রাখতে রাখেন। ছাত্রছাত্রীদের রেগুলার তাদেরকে নার্চার করতে হয় ডেটস এন্ড ক্রোনোলজি নিয়ে, হুম। ঠিক আছে। হ্যাঁ। বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, রোজাই মনে করার বিষয়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি যেটা বলবো, হিস্ট্রি আনডাউটলি অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। Yes. তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে হিস্ট্রি, তাতে তোমার মার্কস কত? হিস্ট্রিতে 100-এ পেয়েছি, 100 আউট অফ হাউ ইট 100। পসিবল? Even I have no idea. I just give my best. মানে obviously একটু এক্সট্রা এফর্ট তো লেগেছিল, বিকজ এই ডেটস গুলো এক্স্যাক্টলি মনে রাখা যে কত সালে কি হয়েছিল, ইট ওয়াজ অনেস্টলি একটু ডিফিকাল্ট ছিল, বিকজ জাম্বলড আপ হয়ে যেত সবসময়। তো বাট 400-র মধ্যে পরীক্ষা, টপ মার্কস গুলো বলো, কোনটাতে কত? টপ মার্কস ইংলিশে, কোর ইংলিশে 99, ইলেকটিভ ইংলিশে 100-এ 100, হিস্ট্রিতে 100-এ 100, সোশিওলজিতে 100-এ 100, সাইকোলজিতে 99 আউট অফ 100, আর বেঙ্গলিতে 98 আউট অফ 100। আচ্ছা, বাঙালিতে মানে বাঙালিদের বাংলাতে 1-2 নম্বর কম আসুক, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সাহিত্য তো বিষয় হচ্ছে তুমি আইসিএসসি এবং আইএসসি দুটোই থ্রু আউট দা, মানে তোমার কোর্স এখনো পর্যন্ত গোটাটাই ইংরেজিতে ছিল, কিন্তু তারপরে আমরা দেখেছি যারা বিশেষ করে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে তাদের বাংলাটা খুব দুর্বল হয়। অথচ সেখানে তোমারও একটা আউটস্ট্যান্ডিং মার্কস 98, লিটারেচারে 2 মার্কস চলে যাওয়াটা কোনো ব্যাপারই না, নাথিং এলস। তো সেক্ষেত্রে কতটা পরিশ্রম করতে হতো তোমাকে এই সমস্ত সাবজেক্ট গুলো, যা কম্বিনেশন শুনলাম, ইউ হ্যাভ টু গো থ্রু এ লট। কিভাবে, কতক্ষণ পড়াশোনা করতে? অন অ্যান অ্যাভারেজ অ্যাকচুয়ালি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার লাস্ট ইয়ারটা ভীষণই একটা ট্রিমেন্ডাস টাফ টাইমস গেছে, বিকজ আমি ভীষণ অসুস্থ হতাম, 2 দিন পর পর জ্বর আসতো আমার, তো খুব ঠান্ডা লাগতো। তো মানে পড়ার চাপে নাকি? না এমনি, কারণ কলকাতাতে একটা কথা হচ্ছে পলিউশন খুব বেশি, তো আমি যখনই বাইরে বেরোতাম সকালবেলা উঠে হাঁচি, এবার স্কুল যাওয়া হচ্ছে না আর, তো এরকম করে হয়েছে। তো সেখানে অনেকটা টাইম আমার না এরকম ভাবে ওয়েস্ট গেছে, অনেক দিন ফালতু গেছে, জ্বর হয়েছে, করতে পারিনি। তো অন অ্যান অ্যাভারেজ যখন সুস্থ ছিলাম 6 আওয়ার্স মিনিমাম করতাম হয়তো। স্কুলের পরে একটু ডিফিকাল্ট হতো, 3 to 4 আওয়ার্স ম্যাক্সিমাম, বাট স্কুল না থাকলে 6 to 7 আওয়ার্স করতাম। আর এক্সামের ঠিক আগে তখন একটু তো বাড়িয়ে দিতেই হয়েছিল, সো ইট কুড গো আপ টু 10 আওয়ার্স, বিকজ করতে হতো, উই ডিডন্ট হ্যাভ এনি অপশন। সো ইয়েস, রাত্রিবেলা জেগে থাকা 2-3টে অবধি, তারপর আবার সকালবেলা 8-9টার মধ্যে উঠে যাওয়া, এগুলো করতে হয়েছে, বিকজ ইয়েস 6 আওয়ার্স আর 7 আওয়ার্স। আমি যেটা জিজ্ঞেস করবো, মানুষের কাছে আর একটা নতুন যন্ত্র জমদূত এসছে, যেটা দিয়ে এই মুহূর্তে আমরা লাইভ করছি, ঠিক আছে, মোবাইল ফোন। Absolutely, it's a good thing if you use it in a proper way. Yes.
as we are using it at the very moment, right. live broadcast. Yes. But if you misuse it, it may hamper your career too. Yes. এই মোবাইল ম্যানিয়াতে আসক্ত ছিলে? I would say yes to an extent, but সেটা আগে মানে যখন আমার ক্লাস 9, 10, 11এও ইউজ করেছি বিকজ তখন অতটা প্রেশার ছিল না, বাট 12 এর থেকে আই উড সে আমি সোশ্যাল মিডিয়া থেকে একদমই লগ আউট করে দিয়েছিলাম বিকজ আই রিয়েলাইজ যে এটার পেছনে আমার প্রচন্ড সময় বরবাদ যাচ্ছে। হোয়াট হ্যাপেন্স ইজ আইল টেল ইউ এই জায়গাটা কে ধরিয়ে দিল যে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম? মাইসেলফ। আচ্ছা, বাবা বলতো সেলফ অ্যানালিসিস। হ্যাঁ সেটা হয়েছে, বাবা বলতো যে আরে মোবাইল ঘাটছিস কেন, ছাড়, বাট আই বিলিভ যে যতক্ষণ না মানুষ নিজে থেকে কোনো কিছু চেষ্টা করে, যতক্ষণ সে নিজে রিয়েলাইজ না করে যে হোয়াট শি ইজ ডুইং ইজ রং, ততক্ষণ পর্যন্ত কেউ বোঝাতে পারে না। তো নিজে থেকে একটা রিয়েলাইজেশন হয়েছিল যে না, ফালতু সময় অনেক বরবাদ হচ্ছে। বিকজ যেটা হতো যে একটা হয়তো রিল, এখনকার দিনে খুব এসছে রিলস, তো রিল একটা দেখা মানে পরপর ইচ্ছে করবে যে পরপর দেখতে থাকি হোয়াট নেক্সট। তো এটা this is happening to the tiny tots also. I have seen in my absolutely family. yes absolutely. So সেখান থেকে একটা জায়গায় নিজে থেকে গিল্টি হতো যে আরে এতটা সময় আমি একটা আই থট যে আমি 10 মিনিটস ব্রেক নেবো, বাট আই টোক অ্যান আওয়ার্স ব্রেক এন্ড ডুইং নাথিং, ইট ওয়াজ নট প্রোডাক্টিভ। তো নিজে থেকে ভীষণ গিল্ট ফিলিং হতো, সেখান থেকে আমি লগ আউট করে দিয়েছিলাম। পরবর্তীতে কম্পিটিটিভ এক্সামস দিতে গেলে হয়তো তোমার ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন যে এডুকেশনাল চ্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কাছে প্রোডাক্টিভ হবে, কিন্তু মনে করেছো কি ডিউরিং দিস আইসিএসসি অফ 2 ইয়ার্স সেখানে লিটারেচার পড়তে হয়েছে, ড্রামা, নোভেলস, পোয়েট্রি, পোয়েম পড়তে হয়েছে তোমাকে, কিন্তু সেক্ষেত্রে তোমার কি মনে হয়েছে কোনো এডুকেশনাল চ্যানেলকে তুমি কোনো সময় সার্ভ করেছো ইউটিউবে যেগুলো তোমার জন্য প্রোডাক্টিভ মনে হয়েছে? রাইট, আমি ভীষণভাবে নেটের হেল্প নিয়েছি আই মাস্ট সে, বিকজ আমি ইংলিশের জন্য স্পেশালি আমি ভীষণ রিসার্চ পেপার্স পড়তাম। মানে আমি নানা রকমের নিজস্ব অ্যানালিসিস বানানোর জন্য আমি নানা রকমের রিসার্চ পেপার্স যা আছে আমাদের ম্যাম আমাদেরকে সাজেস্ট করেছেন যে রিসার্চ পেপার্স পড়ো, তো সেটা সার্চ করে পিডিএফ নিয়ে সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট লাইন মনে হচ্ছে সেগুলোকে হাইলাইট করতাম। ইউটিউবে সেরকম হেল্প আমি নিইনি। ইয়েস, স্টাডি উইথ সুধীর, লং লিভ স্টাডি উইথ সুধীর, মানে সেটা আইএসসি তে এভরিবডি উইল নো যে তারা খুব মানে ওই সুধীর স্যার হেল্পস আ লট। তো সেখানে কোর ইংলিশের কিছু চ্যাপ্টার্স এর ইয়েস এক্সপ্লেনেশন শুনেছি, বাট দ্যাটস ভেরি লেস। মানে গুগলের ওয়েবসাইটসই বেশি ইউজ করতাম। সাইকোলজি, হিস্ট্রির জন্য করিনি, সোশিয়োলজি, সাইকোলজি আর ইংলিশ, এই তিনটের জন্য ওয়েবসাইটস প্রচুর হেল্প নিয়েছি। যে জায়গাটা আসবো একদম, যেহেতু আমরা শিক্ষা জগতের সঙ্গে টু সাম এক্সটেন্ট আমি ব্যক্তিগতভাবে যুক্ত, নিউজ টুডে ইন্ডিয়ার বেশ কয়েকজন এই নিউজ টুডে ইন্ডিয়া শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, যেটা জানতে চাইবো, এটা আমারও কিউরিওসিটি। আই এম টিচার মিনস আই নো এভরিথিং, আই এম ইউনিভার্সাল, নট দ্যাট। যেটা জানতে চাইছি যে এই হিউম্যানিটিস পড়ার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে তোমার একটা টপিক যখন তুমি পড়ছো সেই টপিকটাকে গ্র্যাব করা, মেমোরাইজ করা, আমি বলছি মুখস্থ বিদ্যা, এটার উপরে খুব বেশি দূর এগোনো যায় না, এটা সিলেবাসে পারমিট করে না। সেক্ষেত্রে কি করে করতে, কারণ এতগুলো ক্রোনোলজি তোমাকে মনে রাখতে হবে? এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করতো। যেমন আমি বলবো যে সাইকোলজির ক্ষেত্রে তোমার মুখস্থ বিদ্যা দিয়ে কিছু হবে না, বিকজ ইটস entirely conceptual. If you don't understand the concept, psychology related to science also. Exactly. Psychology অনেকটাই বায়োলজি পড়তে হয়, হরমোনস এন্ড এভরিথিং, নার্ভাস সিস্টেম অনেকটা পড়তে হয়। সো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে মুখস্থ দিয়ে কিছু করা যায় না। সো ইয়েস, সাইকোলজির ক্ষেত্রে যেমন কনসেপ্ট, তেমন ইংলিশের ক্ষেত্রে, হিস্ট্রির ক্ষেত্রে ইউ হ্যাভ টু স্টাডি আ লট। এবার দ্যাট ডাজন্ট মিন যে তোমাকে পুরো লাইন বাই লাইন, আমি কোনোদিন লাইন বাই লাইন করিনি, আমি বুঝে নিতাম যে আচ্ছা সামারিটা এটা হলো এন্ড আই নো যে এটার পর এটা হয়েছে, সো আই ইউজ টু রাইট ডাউন। এটা তোমাকে জিজ্ঞেস করলাম এই কারণে যে হিউম্যানিটিস এ যারা থাকে তারা অনেকটা খেই হারিয়ে ফেলে, তাদের খেইটাকে ঠিক করবার জন্য। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আই উড সে যে এটা নিয়ে যদি আমরা চলে যে মুখস্থ অনেক করতে হবে তাহলে একটু ডিফিকাল্ট হবে। ফোকাস অন দ্য কনসেপ্টস, ফোকাস অন দ্য টপিকস। সাপোজ আমি যদি হিস্ট্রিতে, আজকে আমাদের যেমন আইএসসি তে আমাদেরকে ওয়ার্ল্ড হিস্ট্রিতে কোল্ড ওয়ার পড়তে হয়েছিল, দ্য এন্টায়ার ফেজ অফ কোল্ড ওয়ার। তো ইট ইজ আ হিউজ থিং ইফ ইউ রিয়েলি সি। তো কোল্ড ওয়ারের হোয়াট আই নিউ ওয়াজ যে আচ্ছা এটার পর এটা হচ্ছে, সো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডস, দিস স্টার্টস। তো ট্রিটিগুলো পরপর মনে রাখো অ্যান্ড রিমেম্বার দ্য টার্মস অফ দ্য ট্রিটি। অ্যান্ড ইফ ইউ অবভিয়াসলি ইংলিশে তো সবাই মোটামুটি সেন্টেন্স কনস্ট্রাকশন এভরিবডি নোস, সো জাস্ট রাইট ইন ইউর ওন ওয়ার্ডস, জাস্ট know the top points, know what you're writing on, and then write your own verse. তো সেটা বেশ। আর যেই জায়গায় আমরা আরেকবার আসতে চাইছি, হিউম্যানিটিস, অনেকে মনে করেন সায়েন্স বা কমার্স পড়লে পড়ে, সেক্ষেত্রে একটা গাইডেন্স, ফিজিক্যাল গাইডেন্স বা টিউশন, যেটাকে আমরা টিউশন সাধারণভাবে জানি, সেটা নেওয়া প্রয়োজন হয়। তোমার ক্ষেত্রে প্রয়োজন হয়েছিল? না, হিউম্যানিটিস আমার পার্সোনালি কোনো টিউশনস ছিল না। আমার নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। মানে আমার একজন সিনিয়র দিদি আছেন, সে এখন যাদবপুরে সেকেন্ড ইয়ারে ইংলিশ অনার্স পড়ছেন। তো শি ওয়াজ দেয়ার টু হেল্প মি উইথ ইংলিশ,
কিছু কিছু মানে কোনো পোয়েমে আটকে গেলাম বা প্রোজে আটকে গেলাম, তো আই ইউজ টু কন্ট্যাক্ট হার সামটাইমস। আমার সিনিয়র্সরা ভীষণ আমাকে হেল্প করেছে উইথ নোটস অ্যান্ড এভরিথিং, রিসোর্সেস। বাট টিউশনস নো, পুরোটাই আমি সেলফ স্টাডি করতাম। মা বাবা ছিল, কিছু কিছু গাইডেন্স মা বাবার কাছ থেকেও পেয়েছি। হিস্ট্রিতে মা, সোশিওলজিতে বাবা, তো সেটা ছিল। আর বাংলার ক্ষেত্রে আই মাস্ট সে বাবা খুব ছিল। মানে এরকমও দিন গেছে যে বাংলার আগের দিন আমি পুরো প্যানিক করছি যে কি করবো, বাবা পড়ে দিয়েছে, রিডিং পড়ে দিয়েছে, আমি সেটাই শুনে পরীক্ষা দিতে গেছি যে আচ্ছা শুনে নিয়েছি, হয়ে যাবে। এসে এসে লেখা সেগুলো বাবা কারেক্ট করে দিত। সো এটাই, মানে টিউশনস ছিল না। স্কুলের একটা ভাইটাল রোল থাকে, whether it may be the scholar or গ্রিন ভ্যালি, সরি ক্যালভারি গার্ডেন, সেটা আজকে নেই যদিও। তো আচ্ছা, তো ব্যাপার হচ্ছে তেমনি তোমার যে স্কুল, সেই কলকাতার স্কুলের টিচার, তাদের কতটা ক্রেডিট মানে আই উইল নট বি এবল টু এক্সপ্রেস ইন ওয়ার্ডস যে আমি আমার টিচার্সদের কাছে কতটা গ্রেটফুল, বিকজ একদম। অনেস্টলি দিস স্কুল হ্যাজন্ট বিন আ স্কুল ফর মি, ইট হ্যাজ বিন আ সেকেন্ড হোম। আর আমি একদম অনেস্টলি এটা বলছি, মানে ওখানকার যে টিচার্সরা, মানে দ্য বেস্ট থিং দ্যাট আই হ্যাভ লার্নড ইন দ্যাট স্কুল ইজ যে একাডেমিক্সে শুধু ফোকাস করতে হবে না, ইউ হ্যাভ টু বি আ গুড হিউম্যান ফার্স্ট। এবং সেটার এই যে হলিস্টিক ডেভেলপমেন্টটা, যে একদম। শুধুমাত্র একাডেমিক্সে ফোকাস না করে এক্সট্রা কারিকুলাস, তুমি কিসে ভালো, তুমি গানে ভালো না ক্রিয়েটিভ রাইটিং এ ভালো না ডিবেটে ভালো, সবকিছুতে এক্সপেরিমেন্ট করো। তুমি কিসে ভালো? আমি তো জানি না, আমি তো সবকিছুতেই পার্টিসিপেট করতাম। মানে আমি ডিবেট, পার্টিসিপেট করতে বা ইন্টারেস্টিং সাবজেক্ট কোনটা? আমি গান এক্সট্রা কারিকুলারে, কো কারিকুলারে জিজ্ঞেস করছি। হ্যাঁ, মানে আমি গানে তো অবভিয়াসলি করেছি, ছোট থেকে গানে তো আমি মায়ের কাছ থেকে তালিম নিয়েছিলাম। একদম, হারুনের মা এখনো বাজান গান করেন আমরা। হ্যাঁ, তো সেখানে গানে কম্পিটিশনসে পার্টিসিপেট করেছি, স্কুলকে রিপ্রেজেন্ট করেছি নানা রকম ইন্টার স্কুল ফেস্টেও, সেখানে ফার্স্ট পজিশনও আমাদের টিম পেয়েছিল। তো গানে, তাছাড়া ক্রিয়েটিভ রাইটিং, এই রিসেন্টলি আইএসসি একটা ন্যাশনাল পোয়েট্রি রাইটিং কম্পিটিশন হোল্ড করেছিল অন দি অকেশন অফ টিচার্স ডে, তো সেখানেও টপ 50 পোয়েটস অফ দ্য কান্ট্রির মধ্যে আমার পোয়েমটা সিলেক্টেড হয়েছিল। তাছাড়া নানা রকম এসে রাইটিং কম্পিটিশন, ডিবেটস, MUNs, এখন হয়েছে মডেল ইউনাইটেড নেশনস, তো সেগুলোও ছিল সাথে সাথে। দ্যাটস ইট। এই তিনটে তো আমার আমি ট্রাই করেছি, এক্সপেরিমেন্ট করেছি। বাকিরা অনেকে কুকিং করেছে, কুকিং কম্পিটিশনস, কেউ আর্ট অ্যান্ড ক্রাফট, কেউ গিয়ে আমাদের ফিল্ড ভিজিটস করিয়েছিল ক্লাস 12-এ, উইচ ওয়াজ ভেরি ইনক্রেডিবলি হেল্পফুল। আমরা সামার ব্রেকের টাইমে আমরা কয়েকজন, আমাদেরকে অপরচুনিটি দেওয়া হয়েছিল একটা এনজিওতে গিয়ে ওল্ড এজ পিপলদেরকে সার্ভ করার জন্য। আমি পার্সোনালি ফর্টিসে একটা ইন্টার্নশিপ করতে গিয়েছিলাম। আমাদের গ্রুপ অফ স্টুডেন্ট, সাইকোলজি স্টুডেন্টসরা, আমরা ফর্টিসে একটা 7 দিনের ইন্টার্নশিপও করেছিলাম। সেখানেও রিয়েল লাইফ এক্সপোজার প্রচুর পেয়েছি। তো স্কুলের অবদান মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা আছে। স্কুল তো আসছি সাইকোলজিতে, আইসিএসসি তে নিঃসন্দেহে তোমার এই সাবজেক্টটা ছিল না। আইসিএসসি তে ছিল না। হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে পুকুর থেকে সাঁতার শিখে সমুদ্রে গিয়ে মন্থন করা, এটাই হচ্ছে সাইকোলজি। তুমি আইএসসি তে পড়েছো, Yes. সেটাতে উইদাউট টিউশনস কি করে ওভারকাম করলে? অ্যাজ আই সেড, আমার স্কুল মানে টিচার ম্যাম যিনি আছেন আমাদের, মিস সুজাতা ম্যাম, ভীষণভাবে হেল্প করেছিল। ক্লাসে গিয়ে কোনোদিনও ম্যামের ক্লাসে, এটা ফার্স্ট ক্লাস আমাদের বাই দ্য ওয়ে সাইকোলজি হতো, এভরি ডে অফ দ্য উইক ফার্স্ট ক্লাস সাইকোলজি হতো। অ্যান্ড 7 AM ইন দ্য মর্নিং আমরা বসে আছি উইথ ড্রাউজি আইজ যে কি করে পড়বো, বাট ম্যাম জাস্ট আসছে ক্লাসে উইথ আ বার্স্ট অফ এনার্জি। অ্যান্ড ম্যাম যেভাবে সাইকোলজি পড়িয়েছেন, ম্যাম শুধু এক্সাম্পল দিয়ে বোঝাতো। তো মানে পুরো রিয়েল লাইফে জিনিসটাকে রিলেট করা, যে আমাদের এভরিডে লাইফে সাইকোলজিটা কি করে ইন্টারটুয়াইন্ড, সেটা ম্যাম ভীষণভাবে ফোকাস করিয়েছে, টপিকগুলো বুঝিয়ে দিয়েছে, এবং সেটাই অনেকটা হেল্প করেছে। তাছাড়া আমাদের সিনিয়র্স, অ্যাজ আই সেড, সিনিয়র্সরাও প্রচুর আমাকে পার্সোনালি প্রচুর হেল্প করেছে। বিইং এ টিচার, এটা আমার কমপ্লেন, নট অ্যাজ এ মিডিয়া জার্নালিস্ট আমি বলতে পারি না, এথিক্যালি আটকায়। যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারা বাংলা বই পড়ে না। তোমার এখানে দেখতে বলছি লোটা কম্বল, সঞ্জীব চদ্দায়, শিশু মুখোপাধ্যায় পড়ছো, মানব জমিন, এই সমস্ত গল্প সমগ্র দেখতে পাচ্ছি, শরৎচন্দ্রের উপন্যাস দেখতে পাচ্ছি। বাংলা পড়ছো? এটা পড়ো? তো অ্যাকচুয়ালি মোস্টলি আমার মায়ের কালেকশন, সত্যি কথা বলতে। কিন্তু আমি সেই কালেকশন গুলো ঘাটাঘাটি হয়েছে এখনো পর্যন্ত অনেস্টলি বলতে না, কারণ আমি এই 2 বছরে স্পেশালি এগুলো মায়ের বাইরে, এগুলো নতুন বই, মানে এই এক বছরও হয়নি বোধহয় কিনেছে, কয়েক মাস হয়েছে। তো সেগুলো মানে হয়নি, কারণ 2 বছরে একদমই সময় পাইনি আমি। কিছু তো পেয়েছিলাম, সেখানে ইংলিশটাই মেইনলি করা হয়েছে। সত্যি কথা বলতে বাংলাতে একটু সেরকম ভাবে চর্চা আমার হয়নি, সাহিত্য চর্চা। তা বলে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সেটা আমি পড়েছি, কারণ আমি পার্সোনালি ক্লাস 7-এ এই লাইব্রেরি থেকে একটা বই একবার তুলেছিলাম, জীবনানন্দ দাশের কবিতা সমগ্র, সেখানে আমি পড়ছি, এবং আমি বোধ কবিতাটা পড়েছিলাম, আই থিঙ্ক, হ্যাঁ বোধ, এবং কর্ণলতা সেন, অনেকদিন আগেকার কথা। কিন্তু পরে আমি বুঝতে সেরকম ভাবে পারিনি, বাট অনুভূতিটা অনুভব করতে পেরেছিলাম, এবং তখন মনে হয়েছিল যে আচ্ছা কিছু তো একটা আছে, আরো পড়ি এভাবে পড়েছিলাম। এখন রিকল করতে পারবো না, বাট তখন খুব ভালো লেগেছিল।
রবীন্দ্রনাথ ঠাকুরও পড়েছি, শর্ট স্টোরিজ, মণিহারা, তারপরে আমাদের একবার ছিল অতিথি ছিল, তো সেটাও পড়তে হয়েছে, ড্রামাও পড়তে হয়েছে। এছাড়া আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস পড়েছিলাম অনেকদিন আগে, সেটা আউট অফ ইন্টারেস্ট, বিকজ প্রথমে আমি সিনেমাটা দেখেছিলাম, মায়ের কাছে শুনলাম যে সেটা একটা বই এর ওপর রিমেক করা হয়েছে, তার মানে তাহলে বইটাও পড়বো আমি, এবং সেটা আমি ক্লাস, মানে পারোর জীবন কাহিনীটা বোঝার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো সেটা আমি ক্লাস 7-এই পড়েছিলাম, এবং এক্সামের মাঝখানে তো মা বলছিল এটা কি করছিস, আমি বললাম না পড়ে নি, একটু ব্রেক আছে, তো তখন পড়েছিলাম। কারণ এটার উপরে সিনেমা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, তো কতটা মানে রিলেটেবল, মানে কতটা ওরা অরিজিনালটা রাখতে পেরেছে, কতটা কি বলবো, হ্যাঁ ডাইগ্রেস করেছে সেখান থেকে, সেটা তো সেটাই গল্প অরিজিনালটা পড়ে মনে হলো আরো অনেক কিছু আছে, মানে যেটা সিনেমাতে একদমই পিকচার করতে পারিনি। অবভিয়াসলি সিনেমাটা খুবই ভালো, কিন্তু অরিজিনালটা যারা পড়েছে পিকচারাইজেশন ইজ নট পারফেক্ট অর আপ টু দ্য মার্ক, ইয়েস, মানে আই উড সে স্টোরি লাইন থেকে একটু তো এদিক ওদিক হয়েছে, হ্যাঁ ডেভিয়েট তো করেছে। কারণ না জায়গায় আসবো আরেকটা, তোমার যেটা অপশনাল বা ইলেকটিভ সাবজেক্ট ছিল সেটা হচ্ছে এসইউপিডব্লিউ, ইন্টারেস্টিংলি সেই জায়গাটাই তোমার হচ্ছে ফিল্ম সংক্রান্ত বিষয় নিয়ে তুমি এগিয়েছিলে, এটা কেন? আমাদের অনেকগুলো অপশনস ছিল, মানে আমার ক্লাস 11-এ ফিল্ম স্টাডিজ ছিল, অ্যান্ড 12-এ আমি ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং এ সুইচ করেছিলাম, বিকজ আমার স্কুলে ফিল্ম স্টাডিজ ততক্ষণে সিট কমপ্লিট হয়ে গেছিল, বাট ইফ আই হ্যাড দ্য চান্স আমি ফিল্ম স্টাডিজই পড়তাম। ফিল্ম স্টাডিজ বিকজ আমার ফিল্ম দেখতে ভীষণ ভালো লাগে, খুব সিম্পল। আমার জানার ইচ্ছে ছিল যে কি করে জিনিসগুলো হচ্ছে, মানে এই যে সিনেমাটোগ্রাফি এত সুন্দর এডিটিং করছে, একটা জিনিসকে অ্যাডাপ্ট করা, এবং এই যে দেবদাসের এক্সাম্পলটা যদি ধরি, এই নভেলটা থেকে ফিল্মটাকে যে রিমেক করা হলো, সেখানে তো একটা রিগারাস প্রসেস থাকে, স্ক্রিপ্ট রাইটিং, অ্যাক্টিং, এভরিথিং, তো সেটা ব্যাক স্টোরিতে কি কি হচ্ছে সেটা আমার জানার ভীষণ ইন্টারেস্ট ছিল। এবং অবভিয়াসলি মানে আমাদের যিনি টিচার ছিলেন তিনি অ্যাকচুয়ালি ভবানীপুর এডুকেশন সোসাইটির প্রফেসর, তিনি পার্ট টাইম আমাদের স্কুলে পড়াতে আসতেন, তো তিনি ভীষণ ভাবে আমাদের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলতেন, নানা রকমের ফিল্মস নিয়ে ডিসকাস করা হতো, প্রচুর ডিসকাশন হয়েছে, মজা হয়েছে, ইন্টার গ্রুপস একটা ডিবেট টাইপের হয়েছে, ঠিক আছে, ডিসকাশনস হয়েছে, তো ইয়েস ভেরি ফান, মানে খুবই ভালো লেগেছিল ফিল্ম স্টাডিজের ক্লাসগুলো। ভবিষ্যতে একাডেমিক্সে সুইচ ওভার করতে চাও অর আইদার সিভিল সার্ভিসে, তো সিভিল সার্ভিস পড়তে গেলে পরে অবভিয়াসলি ইউ হ্যাভ টু বি আপ টু ডেট উইথ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড অল, নিউজ পেপারস পড়তে হবে, বাবা সংবাদপত্রের সঙ্গে যুক্ত, খবরের কাগজ পড়া হতো এই টেনিওরটাতে? এটা নিয়ে আমার বাড়িতে রোজ একটা কথা চলে, তুই কিন্তু নিউজটা পড়ছিস না, এটা মানে রোজ আমাকে বলা হয়। কিন্তু হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি কি হতো, আমাদের কলকাতায় আমরা অ্যাকচুয়ালি নিউজটা আমরা রাখতে পারিনি, ইন্ডিয়ান এক্সপ্রেস মাঝে মাঝে আসতো, সানডে টাইমস যেটা ছিল ওটা আসতো, টাইমস অফ ইন্ডিয়া সানডে টাইমস, তো সেটা মাঝে মাঝে একটু দেখতাম ঘুরে ঘুরে। হ্যাঁ ইররেগুলার, মানে অ্যাকচুয়ালি কি হতো, সকালবেলা উঠে আমার স্কুল টাইমিংটা ছিল হচ্ছে সকাল 7টা থেকে, এন্ড ফর দ্যাট আমাকে 5:30টার মধ্যে উঠে পড়তে হতো, এবার ঘুমাতে যাচ্ছি রাত্রি 2টোর সময়, উঠছি আমি 5:30টার সময়, ভীষণ টায়ার্ড লাগতো, ইয়েস, তারপরে এসে আমি ঘুমাতাম যদিও 2 ঘন্টা, সো সেটাও তো ইকুয়েটস টু 5 to 6 আওয়ার্স, তো ভীষণ স্লিপ ডিপ্রাইভ ছিলাম আমি। তো পরে যদিও সেটা প্রিভোজের পরে যদি ছুটিটা পাওয়া যায় সেখানে ইউটিলাইজ করে নিয়েছি সেই জিনিসগুলো। তো হ্যাঁ, নিউজ পেপারটা একটু কমই পড়া হয়েছে, বাট আমি সবসময় গুগলে, যার জন্য আমি নোটিফিকেশন অন করে রেখেছিলাম, যা যা আসতো অ্যাটলিস্ট ইন্ডিয়ান এক্সপ্রেস এবং টাইমস অফ ইন্ডিয়াতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জেনে নিতাম যে কোথায় কি হচ্ছে। বাংলাটা অনেস্টলি একটু কমই পড়া হয়েছে সত্যি কথা বলতে, আফটার এক্সাম 1 মাস প্রায় পেয়েছো, বাড়িতে এসছো, হ্যাঁ হ্যাঁ, সেখানে মাঝে মাঝে একটু আনন্দবাজার পত্রিকা এখন রাখা হয়, তো সেটা একটু হেডলাইন গুলো পড়ে আনন্দবাজার পত্রিকা একদমই হয়, বাংলাটা খুব ভালো করে জানতে পারি, বাংলা লেখার যে চলনটা সেটা খুব ভালো করে আমি দেখতে পেয়েছি, কারণ বাবাও বলে যে আনন্দবাজার পত্রিকার লেখার স্টাইলটা ভীষণই একটু মানে কাব্যিক টাইপের, তো সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমি নিজেও নতুন নতুন ওয়ার্ড শিখি, তো সেগুলোকেও মানে মাঝে মাঝে লিখে রাখি, নিজে ইউজ করার চেষ্টা করি, তো সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা পড়ছি। That were the endeavors of Sarannath throughout the 2 years of reside basically in the ISC. কিন্তু আমরা ওর কাছে যত জানছি তত বেশি অভিভূত হচ্ছি, কারণ হিউম্যানিটিজ ইজ এ ভাস্ট ওশেন, আর সেখান থেকে শরণ্য হয়তো এই মুহূর্তে ওশেনের কিছুটা পেলেও ভবিষ্যৎ জীবনে আরো অনেকটা পাবে। এর পেছনে শিক্ষক শিক্ষিকা সমাজ বাবা মা তাদের অনুপ্রেরণা থাকে, কিন্তু তার পাশাপাশি যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, নির্বাচনে আপনি জয়ী হবেন কিনা, আপনি রাজা হবেন কিনা তা ঠিক করেন প্রজারা, কিন্তু আপনি নিজে প্রজা হয়েই নিজেকে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে এই জায়গায় নিয়ে যেতে গেলে, তাক লাগানো রেজাল্ট করতে গেলে কলকাতা রাজ্যের রাজধানীতে গিয়ে সমস্ত ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে কনসেন্ট্রেশন এবং পারসিস্টেন্স একটা বড় বিষয়। আমরা শরণ্যার আরো কিছু কথা গুরুত্বপূর্ণ শুনবো, সেটা অন্য একটা বিষয় নিয়ে। সব থেকে বড় কথা হচ্ছে যে হবি যেটা, সেটাতে মানুষ অনেকে ইন্ডালজ করতে চায়। তোমার হবি কি? আমার হবি অ্যাজ ইউজুয়াল সিঙ্গিং, ক্রিয়েটিভ রাইটিং, এই দুটো আমার ভীষণ ভালো লাগে, এবং
মানে গানের ক্ষেত্রে আমার ইচ্ছে আছে, যেহেতু এই বোর্ডসের ইয়েতে ক্লাস 10-এও এটা হয়েছিল আমার সাথে, যে বোর্ডসের পুরো জিনিসটাতে প্রচন্ড এফর্ট দিতে হয়েছে একাডেমিক্সে, তো গানটা প্রায় ছেড়েই দিয়েছিলাম। 12-এও এটা হয়েছে যে ওই ডেইলি যে প্র্যাকটিস করা সেটা হয়ে ওঠেনি একদমই, হ্যাঁ রেওয়াজ একদমই হয়ে ওঠেনি। ঠিক আছে, যখন মাঝে মাঝে সময় পেলে আর কি একটু গলার সাথে বসতাম, একটু বসলাম, গান করলাম নিজের ইচ্ছায়, সেটা মনের ইচ্ছায়। কিন্তু আবার ইচ্ছে আছে সেটাকে আবার নতুন করে শেখার, নতুন করে তালিম নেওয়ার ইচ্ছে আছে, কারণ এখন কলেজে উঠলে যদি ভালো যেখানেই থাকি না কেন একটা গুরুর কাছে এনরোল হয়ে মিউজিক স্কুল জয়েন করে হ্যাঁ হ্যাঁ প্রেসার তো অনেক বেশি হবে আরো। হ্যাঁ প্রেশার হবে, কিন্তু যতটা পারি আর কি, যতটা পারি আমি চেষ্টা করব এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার। কারণ গান আমি দেখেছি যে আমার জীবনের সবচেয়ে, যখন আমি খুব স্ট্রেস ফিল করছি, যে পড়াশোনার চাপে যখন ভীষণ স্ট্রেসড ফিল হতো, যে একটানা পড়ছি, ভীষণ বোরিং লাগছে, ভীষণ একটা মাথা ধরে গেছে, তখন কিন্তু গান চালাতেই হয়। তো গান শুনে না গান গেয়ে? না, গান শুনে গান গেয়ে কোনো সময় মনের আনন্দ হলে গান গাইতাম, কিন্তু বেস্ট সিঙ্গার মোস্ট ফেভারিট আমি রিসেন্টলি ইংলিশ songs প্রচুর শুনেছি, সো obviously I would go with the old cult classic Bob Dylan, Beatles, বাবার ফেভারিট, আমার ফেভারিট, বাবা ইন্ট্রোডিউস করিয়েছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। বাংলার জগতে আমি বলবো যে অবভিয়াসলি আমি রবীন্দ্রসঙ্গীত বেশি শুনতাম, মানে বাবা বাড়িতে মাঝে মাঝেই চালাতেন জয়তী চক্রবর্তী গান, বিক্রম সিং খাঙ্গুরা, তো এদের গান প্রচুর শুনেছি। তাছাড়া বাংলা ব্যান্ড সেরকম ভাবে আই ওন্ট সে শুনেছি, চন্দ্রবিন্দু, মৈনের গোড়াগুলি শুনেছি, কিন্তু ক্যাক্টাস, কিন্তু সেইভাবে যে অতটা ফসিলস অবভিয়াসলি, বাট অতটা যে এক্সপ্লোর করা, সবকটা গান পরপর শুনছি সেটা হয়নি। কিছু কিছু গান সবারই শোনা আছে, তো সবটাই ভালো লাগে। তাছাড়া হিন্দুস্তানি ক্লাসিক্যাল। এবার আমরা বলিউডে চলে যাই, সেখান থেকে বলিউডে অবভিয়াসলি আই উড সে, বা মায়ের কাছ থেকে বরাবর শুনেছি লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদের গান শুনে শুনে বড় হয়েছে, মোহাম্মদ রফি, এদের গান শুনে বড় হয়েছি। এখনো মানে কোনো কিছু থাকলে, কোনো মোমেন্টাস অকেশন থাকলে প্রথমেই আশাজি, কিশোর কুমার, এদের গান বেজে ওঠে বাড়িতে, তো সেটা অবভিয়াসলি খুবই ভালো লাগতো। আর রিসেন্ট সিঙ্গার্সদের মধ্যে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, এদের তো কোনো তুলনা হয় না, একদম নিউ জেনারেশন, এক্স্যাক্টলি, তো সেটা আছে। আর এখন ইন্ডিপেন্ডেন্টলি আমি দেখছি নতুন নতুন যারা নিউ জেনারেশন, জেন জি যাদেরকে আমরা বলছি, তারাও নতুন নতুন স্টুডিও খুলে নিজেদের চেষ্টায় গান লিখছে, কম্পোজ করছে, গাইছে। তাদের মধ্যে থেকে একজনকে আমি পার্টিকুলারলি দেখেছি, আমি ফলো করে, দিব্যম সোডি বলে একজন ছেলে, ইনস্টাগ্রামে ভীষণ তার আমি দেখি, এবং ইন্ডিপেন্ডেন্ট মিউজিক অ্যালবামস রিলিজ করে, ভীষণ ভালো লাগে আমার। ইয়েস, প্রচুর আছে, এবং আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে, কারণ তিনি কি করছেন, ইস্টার্ন মিউজিকের সাথে যে এই যে বলিউডের ঘরানাটাকে, সেটাকে মিক্স করে একটা অদ্ভুত সেমি ক্লাসিক্যাল ইমোশনস দিয়ে একটা খুব ভালো গান উনি তৈরি করছেন, তো ভীষণ ভালো লাগে ওনার গান শুনতে। এখন ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল আই উড সে, মানে ওনার কথা সেমি ক্লাসিক্যাল, মানে উনি ক্লাসিক্যালটা কিছুটা নিচ্ছেন, আবার তার সাথে বলিউডের কিছুটা মিক্স করছেন, তো সেমি ক্লাসিক্যাল একটা অদ্ভুত একটা জনরা মিক্স করে, ব্লেন্ড করে নিজের মতো একটা জিনিস তৈরি করেছেন, ভালো লাগে, খুবই ভালো লাগে। তো সেটা ক্লাসিক্যালের মধ্যে অবভিয়াসলি আমি ছোট থেকে ভীষণ শুনেছি, ভীমসেন যোশী, এদের গান শুনেছি, তারপরে রশিদ খান, অবভিয়াসলি খুবই, মানে মা তো, মায়ের ভীষণ ফেভারিট, মা শুনলে এখন চোখে জল চলে আসে, ওনার ছেলে এখন খুব ভালো গাইছেন, তো আরমান খান, ওনার গান খুব ভালো লাগে। তো ক্লাসিক্যাল আছে, শুভা মুদ্গলজি, সবার গানই শুনেছি, হরিহরন জি। ছোটবেলায় কোন কোন খেলা খেলেছো, এখন কোনগুলো খেলছো? খেলার ব্যাপারে তো আমি কিছু একদমই গোল্লা, কিছুই জানতাম না সেরকম ভাবে। খেলার নামে জ্বর আসতো, বা পিটি ক্লাস হতো, পিটি ক্লাসে ফিল্ডে গিয়ে শুধু দৌড়াদৌড়ি করে বসে থাকতাম টেন্টে। তো খেলা, ক্রিয়া চর্চা সেরকম ভাবে হয়নি। ব্যাডমিন্টন একটু আধটু পারতাম, তাছাড়া খেলা দেখা হয় না, একদমই না, মানে ইন্টারেস্ট। ক্রিকেট, ফুটবল ফেভারিট কোনটা? না, একদম কিছু না, আমি বলতেই পারবো না, কারণ আমি জানি না সেগুলোর বিষয়ে কিছু। হ্যাঁ, মানে খুব একটা যে খেলার ব্যাপারে আমি কোনো সেরকম ভাবে চর্চা করতে পারিনি, মানে ইন্টারেস্ট সেরকম ভাবে জাগেনি, করতেও পারিনি। 5 বছর, 6 বছর, 7 বছরের কিড অনন্যা, তাকে জিজ্ঞেস করা, শরণ্যা, তাকে জিজ্ঞেস করা হোয়াট উই ওয়ান্ট টু বি ইন লাইফ, সেদিন কি উত্তর দিয়েছিলে আমাদের? আই রিমেম্বার আমাদের ক্যালভেরি গার্ডেনে যখন আমি নার্সারিতে পড়তাম, তখন আমাদের একটা ওই শো হয়েছিল, ফ্যাশন শো, যেখানে উই হ্যাড টু ড্রেস আপ, যেটা আমরা পরবর্তীকালে ইন লাইফ হতে চাই। আই রিমেম্বার আমি মায়ের একটা ফলস একটা স্পেক্স নিলাম, সেটা পরে নিলাম, এন্ড আই ড্রেপড হার দুপাট্টা, আই ওয়েন্ট আপ, একটা বড় রুলার নিয়ে, আই সেড আই ওয়ান্ট টু বি আ টিচার। তো ইয়েস, তখন বলেছিলাম যে আই ওয়ান্ট টু বি আ টিচার, মাকে দেখতাম, ভীষণ ইন্সপিরেশন পেতাম। আজকে ম্যাচিউরড শরণ্যা কি বলবে? টিচিং প্রফেশন অবভিয়াসলি আমার ভীষণ রেসপেক্ট আমি করি, তার প্রত্যেকটা টিচার্সদের আমি ভীষণ রেসপেক্ট করি, বিকজ দিজ আর দ্য পিপল যারা ইয়াং মাইন্ডসকে শেপ করছে। আমার এই যে আজকে আমি এত ভালো রেজাল্টটা করতে পেরেছি, সেটা একদম আমার টিচার্সদের জন্য। টিচার্সদের গাইডেন্স না থাকলে আমি করতে পারতাম না। সো টিচার্স আর এসেনশিয়ালি দ্য ওয়ান্স হু আর বিল্ডিং দ্য নেশন। তো রেসপেক্ট অবভিয়াসলি আছে, কিন্তু নিজের ক্ষেত্রে আই মাস্ট সে প্রফেসর অবভিয়াসলি খুব ভালো লাগে।
এখন আমি বলবো না যে আই উইশ টু বি আ টিচার বিকজ আই হ্যাভ আদার অ্যাম্বিশনস ইন লাইফ, বাট ডেফিনেটলি ইফ সামবডি তাহলে সেই ছোটবেলা স্মরণ থেকে আজকে সেটা ডেভিয়েট সুইচ করেছে, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ আচ্ছা বেশ, সেটা করেছে। আমরা তোমার বাবা মার কাছে যাব, কারণ বাবা মার অনুপ্রেরণা ছাড়া বাস্তব জীবনে সফল হওয়া সম্ভব নয়। একদমই না। আমরা অবশ্যই কথা বলবো এই মুহূর্তে। স্থান সংকুলন আছে, স্থান সংকুলন আছে, এবং সেই স্থান সংকুলনের জন্য আমরা প্রথমেই এই মুহূর্তে তার মা রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আমি তাকে একটু আসন গ্রহণ করতে বলবো। এই মুহূর্তে যারা লাইভ দেখছেন, আমরা জানিয়ে দিই ইসলামপুরের কৃতি ছাত্রী এবং সোনার মেয়ে বললেও অত্যুক্তি হবে না, শরণ্যার মা, পেশায় শিক্ষিকা, আমার পূর্ব পরিচিতা আত্মীয়তুল্লাহ এই মুহূর্তে সর্বরিদি রয়েছেন। হ্যাঁ, প্রথমত একটা বিগ কনগ্রাচুলেশন এই কারণে, কারণ বাবা মা হচ্ছে ফার্স্ট টিচার and teachers are the second parents. তো এখান থেকে একটা সংস্কার বা বলা চলে একটা সিনক্রোনাইজেশন হওয়া, কতটা খুশি লাগছে মা হিসাবে, কতটা গর্বিত বোধ করছেন খুব সন্তানের এই সাফল্য? খুবই খুবই খুশি হচ্ছি, মানে খুবই খুশি হয়েছি আর খুবই আনন্দ পেয়েছি। তো সবটাই ওর মেধা আর ওর পরিশ্রমের ফল। আমরা তো ছিলামই পাশে, আর ওর শিক্ষিকারা ওকে প্রচুর হেল্প করেছে। এটা তো না বললে মানে আমার মানে অনেকটাই অস্বীকার করা হয়ে যাবে। ওর শিক্ষিকারা, ওদের স্কুলের ম্যাডামরা ওকে অসম্ভব সাহায্য করেছে এই জায়গাটায় আসতে। শিক্ষকতার জীবনে আছেন, হুম। একটা খোলা প্রশ্ন জিজ্ঞেস করছি। অন্যের সন্তানকে আমরা সন্তান তুল্য মনে করে তাদেরকে প্রতিপালন করি, সুশিক্ষায় শিক্ষিত করি, এবং এটা খুব বাস্তব যে হচ্ছে এভরি অ্যাকশন দেয়ার ইজ এ সেম অপোজিট রিয়াকশন। আপনি শিক্ষিকা হিসাবে যদি আপনার স্কুলে সফল হন, অন্যের সন্তানদের মানুষ করেন, তাহলে নিজ সন্তান সুপথে যাবে। কি বলবেন? কতটা একমত? একদম 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 পুরোপুরি সহমত। আমি কিন্তু মানে এখানে প্রায় 26 বছর ধরে এই স্কুলে পড়াচ্ছি। তার আগে আমি মুর্শিদাবাদে পড়াতাম, 2.5 বছর ছিলাম। মানে মোট 28.5 বছর আমার চাকরি হয়ে গেছে। তো আমি কিন্তু আমার সে মুর্শিদাবাদের ছাত্রছাত্রীদের সাথেও এখনো যোগাযোগ আছে। 26 বছর আগে যাদের ফেলে এসেছি তাদের সাথেও যোগাযোগ আছে। এখনকারও যারা প্রথম দিকে ছিল 2001, 2, 3 অনেক দিনের পুরনো, তাদের সাথেও যোগাযোগ আছে। এবং প্রত্যেককে আমি খুব ভালোবাসি, খুব স্নেহ করি, এবং আমার সাথে প্রত্যেকের যোগাযোগ আছে খুব ভালোভাবে। আর যতটা পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি, যতটা পেরেছি। মানে আমার মানে যতটা সম্ভব, এটা আমি আমার মনে হয় যে ছাত্রছাত্রীরাও সেটা স্বীকার করবে। সর্বরী দত্ত ম্যাডাম, রবীন্দ্রনাথের কথায় শিক্ষাকে বাহন না করে বহন করতে হবে। একদম একদম। মেয়ে কতটা করতে পেরেছে? অনেকটাই করেছে, আরো বাকি আছে, পথ চলা অনেকটা বাকি আছে। কারণ বাংলা সংস্কৃতিটা পুরোপুরি এখনো নিয়ে নিতে পারেনি, যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করেছে। এটা জীবিকার তাগিদে, জীবনের তাগিদেই পড়িয়েছি আমি। কিন্তু বাংলা সংস্কৃতি আরো সত্যজিৎকে জানতে হবে, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই, সত্যজিৎ রায়, কাজী নজরুল ইসলাম, আমাদের আরো অনেক আছেন ভালো ভালো কবি, সাহিত্যিক, লেখক, এদেরকে জানতে হবে। আমাদের বাঙালি সংস্কৃতিকে জানতে হবে। আমরা বাঙালি, সবচেয়ে বড় কথা, এটা জানতেই হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো, একদম ছোট্ট একটা প্রতিক্রিয়া নেব। যদিও তিনি সর্বদাই ক্যামেরা বিমুখ, কিন্তু আমরা নিউজ টুডে ইন্ডিয়া আজ জেদ ধরেছি, এই করেছি পণ, সৌরভ দাকে ছাড়বো না। তার বক্তব্য ছোট্ট হলেও নেব প্রাণপণ। সৌরভ দা, প্রথমত একটা শুভেচ্ছা এবং অভিনন্দন। এই জগতে যারা থাকে, বিশেষ করে সাংবাদিকতার জগতে, তারা টু সাম এক্সটেন্ট পাগল, কারণ তাদের ঠাই ঠিকানা থাকে না, খবর নেই, ছোটাছুটি, ব্যক্তিগত জীবন বলতে, পারিবারিক জীবন বলতে কিছুই থাকে না। তার মধ্যে মেয়ের এই সাফল্য নিশ্চয়ই বাবা মায়ের অনুপ্রেরণা, তার মধ্যে আপনি ভালো লাগছেই, তো ভালো খবর, ভালো লাগছে। আপনার মেয়ে আজকে গোটা উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গ, পশ্চিম বাংলা এবং যেহেতু সম্ভাব্য দ্বিতীয়া, গোটা ভারতবর্ষের জন্য অনুপ্রেরণা বাঙালি মেয়ে হিসাবে, কি বলবেন? না, এটা অবশ্যই ওর কৃতিত্বটা অনেকটাই, এবং এটা আমাকে আনন্দ দিয়েছে, পরিবারে আনন্দ দিয়েছে, এটা ঠিক। সৌরভ পাল ইজ এ স্ট্রাগলফুল লাইফ। না, এটা তো হয়েছে, আমি নানা রকম ছড়িয়ে মিশে, আমি বেশি বলবো না, আমি না ঠিক মানে জাস্ট ওই পার্টটায় থাকতে বেশি পছন্দ করি, কারণ সারা জীবনটা ওইভাবেই কাটিয়েছি। আরেকবার কনগ্রাচুলেশন। আমার খালি একটাই সকলের কাছে আবেদন, একদম আশীর্বাদ করুন যাতে মেয়ে আরো বড় হতে পারে। একদম একদম, অনেক ধন্যবাদ, সকলের আশীর্বাদ থাকবে। প্রচার বিমুখ, তাই হয়। সাংবাদিকরা অন্যের প্রচারটাকে সামনে নিয়ে আসে, কিন্তু তারা প্রচার বিমুখ থেকে সমাজের আয়না হিসাবে
সমস্ত সমস্যা, রাজনৈতিক, সামাজিক, আর্থসামাজিক সব নিয়ে আসে। তার বাড়িতেই আমরা রয়েছি, স্বাভাবিকভাবেই তাকে আমরা খুব বেশি বিব্রত করতে চাই না। আমরা শরণ্যার কাছে আরো কিছু গুটি কয়েক কোশ্চেন্স নিয়ে, তার কিছু বক্তব্য নিয়ে আমরা আসবো, কারণ শি ইজ গোয়িং টু বি অ্যান ইন্সপিরেশন ফর দ্য ফিউচার জেনারেশন, ফর দ্য ফিউচার স্টুডেন্টস। একটু ডিস্টার্ব করছি আমি, একটু আহমেদকে বলবো একটু আগে আসতে, কারণ এই মুহূর্তে লাইভ রয়েছে। হোয়াট উইল বি ইউর মেসেজ টু দ্য সোসাইটি দোজ আর ফরগেটিং আওয়ার ওন কালচার, আমাদের বাংলা সংস্কৃতি যেটা আমাদের ধারক এবং বাহক হওয়া উচিত, তাদের উদ্দেশ্যে কি বলবে? কারণ তুমি যা বলেছো তাতে তুমি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলেও বাঙালিয়ানার সাবিকিয়ানাটা তোমার মধ্যে আছে। থ্যাংক ইউ, এটা মানে আমার কাছে সত্যি খুব বড় একটি কমপ্লিমেন্ট। আমি এটাই বলবো যে আজকালকার দিনে আমি এটা দেখেছি, মানে আমার জুনিয়র্সদের মধ্যে দেখেছি, আমার ফ্রেন্ডসদের মধ্যেও দেখেছি। সেটা হচ্ছে যে সবাই ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ ফিল্মস দেখছে, ইংলিশ গান শুনছে, ইংলিশে কথা বলছে, সবকিছু করছে, কিন্তু আমার মনে হয় যে আমি এটাও দেখেছি, কলকাতায় গিয়ে আমি বিশেষ করে এটা দেখেছি যে বাংলাটা কিন্তু কেউ ভুলে যায়নি। মানে এই যে যখনই আমাদের রবীন্দ্র জয়ন্তীর দিন, মানে বিশাল সেলিব্রেশন হতো স্কুলে, সবাই ফুল টুল লাগিয়ে আমরা সেজে গুজে, আমাদের গার্লস স্কুল ছিল, সবাই শাড়ি টাড়ি পরে রাবীন্দ্রিক স্টাইলে সেজে গুজে আমরা এক জায়গায় এসেছি, রবীন্দ্রনাথের গান হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, রবীন্দ্র নৃত্য হচ্ছে, সবকিছু হচ্ছে, ড্রামা পারফরমেন্স হচ্ছে, তো সেখানে সবাই পার্টিসিপেট করছে। তো বাংলা চর্চা অবভিয়াসলি আমাদেরকে করতে হবে, কারণ আমরা কমনলি এটা শুনে এসেছি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া। এই জায়গায় আমি তোমাকে স্ট্রাইক করতে চাইছিলাম শরণ্যা, যে একটা সময় বিশেষ করে স্বাধীনতা পূর্বোত্তর ভারতবর্ষ বা পরবর্তী ভারতবর্ষতে আমরা যদি দেখি হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো, কতটা সহমতের সঙ্গে? অ্যাবসলিউটলি, বিকজ আমরা যদি পুরো ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের হিস্ট্রিটা দেখি এবং আমরা যদি কালচার নিয়ে সবচেয়ে বেশি দেখি, মানে বাংলার কোনো মানে তুলনা নেই, এক্স্যাক্টলি কোনো তুলনা নেই। মানে সবাই এক একজন লেজেন্ডারি মানুষ বাংলা থেকে, বাংলার মাটি থেকে উঠে বড় জায়গায় নিজেদেরকে স্টেজে এসেছেন এবং ছড়িয়ে দিয়ে গেছেন। তো অবভিয়াসলি বাংলার সংস্কৃতি আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমরা বাংলার মেয়ে, আমাদেরকে সেই লিটারেচারের দিক থেকে, কালচারের দিক থেকে, গানের দিক থেকে, সমস্ত দিক থেকেই আমাদেরকে সেই জিনিসটা তো এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই ভাষাটা এত রিচ ভাষা, এত লিটারারি ওয়ার্কস এই ভাষায় আছে, এত লিটারারি ওয়ার্কস কোন ভাষায় আছে আমি জানি না, বাট বেঙ্গলিতে তো অসংখ্য, ইটস এন ওশান, যেটাকে আমরা ফ্যাদমই করতে পারবো না। তো সেটাকে অবভিয়াসলি জানতে হবে। গান তো কি বলবো, আর রবীন্দ্রসঙ্গীতের তো কোনো সীমা নেই, আমি কেউই না এটা নিয়ে বলার মতো। তো সেটাই মানে চালিয়ে যেতে হবে, কারণ আমাদের সংস্কৃতি ভুলে গেলে তো হবে না। আজকে ইন্ডিয়াতে দাঁড়িয়ে আমি দেখছি যে অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছে, অনেকে স্টেট ছেড়ে চলে যাচ্ছে, সেটা নানা রকম কারণে, কিন্তু আলটিমেটলি অ্যাট হার্ট উই আর বেঙ্গলিজ। তো আমাদেরকে এটা মনে রাখতেই হবে, সেটা করতেই হবে যেখানেই যাই না কেন। যারা নেক্সট ইয়ার অ্যাসপিরেন্টস আছে, আইএসসির জন্য হিউম্যানিটিজ বা আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য কি গাইডিং ওয়ার্ডস থাকবে? অ্যাকচুয়ালি এটা আমি সবসময় বলেছি আমার জুনিয়র্সদেরকে, আমি এখনো বলবো। আমি যখন স্কলারে পড়ি ক্লাস 2-তে, তখন আমাদের ক্লাস টিচার এসে আমাদেরকে বলেছিলেন যে আমাদের স্কলারের একটা লোগো আছে, উই স্ট্যান্ড ফর 3 Ds, ওয়ান ইজ ডিসিপ্লিন, ওয়ান ইজ ডেডিকেশন, এন্ড আদার ওয়ান ইজ ডিটারমিনেশন। সো এই 3 Ds তখন আমি বুঝিনি what do these words mean, বাট এখন যখন আমি অ্যাজ আ 19-year-old girl আমি এটা ভাবছি, it's exactly what everybody tells you to do, মানে এটাই পুরো জিনিসটাকে সামারাইজ করে দেয়। you should always have a গোল থাকা ভীষণ ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন থাকা ভীষণ ইম্পর্টেন্ট। একটা গোল সেট করে নাও, সেটার জন্য গিভ ইউর লেভেল বেস্ট। নিজেকে কখনো কোনো লিমিটের মধ্যে বাঁধবে না, অলওয়েজ ড্রিম দি ইম্পসিবল, অ্যান্ড অনলি ওয়েন ইউ ড্রিম you'll be able to achieve your dream. So it's very important যে everybody has that thing to dream, because dreamer কোনো লিমিটস নেই। অ্যান্ড আমার খুব ফেভারিট একজন ইংলিশ পোয়েট Alfred Lord Tennyson, he said in one of his poems Ulysses, যে to strive, to seek, to find and not to yield. So I stand by these words, because জানার কোনো শেষ নেই। ভালোবেসে পড়ো, মার্কসের জন্য প্লিজ পড়ো না, কারণ আমি এটা নিজে পার্সোনালি ফলো করেছি। মার্কস এর কথা কোনোদিনও ভাবিনি, মার্কস ম্যাটার করতো, কিন্তু একটা লেভেল অবধি, তারপরে না। জানার জন্য পড়ে যেতে হবে, ভালোবেসে পড়তে হবে। যেই সাবজেক্টটা পড়ছো সেটাকে ভালোবেসে পড়ো, marks will follow, success will follow, glory will follow. So please stay focused on your path, work very hard, and you'll be able to reach your dreams someday. Thorough study or suggestion? Sorry, I couldn't. Thorough study or suggestion based study? Both, a mix of both. Thorough study obviously করতে হবে, because যখন আমরা 11-12 যাচ্ছি, যেই জিনিসগুলো আমরা ছোট থেকে পড়ে আসছি সেগুলোকে আরো ডিটেইলসে জানবো। So
যেমন আমি কয়েকদিন আগে এনসিআরটি পড়ছিলাম, তো সেখানে আমি দেখলাম হারাপ্পান সিভিলাইজেশন অফ দ্য ফার্স্ট চ্যাপ্টার। আমি সেটা ক্লাস 6 এ পড়েছিলাম আইসিএসসি তে, বাট যখন আমি 12 এ পড়ছি আই সি দ্যাটস আ হিউজ, মানে এগুলো আমি কোনো জানতামই না। এই হিস্টোরিয়ানদের নাম আরইএম উইলার আমি কোনো শুনিনি এনিকে, বাট আমি এখন জানছি। তো জানার কোনো শেষ নেই, থারো স্টাডি অবভিয়াসলি করতে হবে। আমি যেটা সবসময় বলি, টেক্সট বুকটাকে খুব ভালো করে পড়তে হবে, টেক্সট বুক অ্যান্ড বিয়ন্ড। সো ওয়েন ইউর রিসার্চিং অন আ টপিক, রিসার্চ অন ইট আ বিট মোর, বিকজ নলেজ হ্যাজ গট নো লিমিটস। থারো স্টাডি, প্লিজ ডু ইট। সাজেশন বেসড স্টাডি, obviously it's required for the last minute, because last minute যখন তোমাকে স্ট্রাকচার্ড ভাবে পড়তে হবে, তখন ইটস নট পসিবল যে তুমি সব টপিককে নিয়ে রিসার্চ করছো। তখন তো টিচার্সরা যে সাজেশন দিচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে যাও, ইট উইল গিভ ইউ দ্য রেজাল্ট। বাট ইনিশিয়াল স্টেজে প্লিজ গো ফর থারো স্টাডি। যারা রাধে তারা চুলো বাঁধে। শরণ্যা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে দুকলি গান। গান তো আমি বাংলা রবীন্দ্রসঙ্গীত যেটা মনে পড়ে এই মুহূর্তে। কারণ আমরা এটা প্রমাণ করতে চাই, যারা অন্ততপক্ষে এই মিথটা নিয়ে ভাবেন যে যদি আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হই, ইন্টেলিজেন্ট হই এবং ডেডিকেটেড টুয়ার্ডস স্টাডি ম্যাথস হই, আমার হবিগুলো বা কালচার থেকে আমি অনেকটা দূরে আমাকে সরে যেতে হবে, এন্ড আই হ্যাভ টু লিভ ইট আউট থ্রু আউট দ্য লাইফ। ইটস রং। রবীন্দ্রসঙ্গীত তো সেভাবে মনে পড়ছে আচ্ছা, না, যেটা মনে পড়ছে কিন্তু তোমার? আমি কিছুক্ষণ আগে একটা গান গাচ্ছিলাম, তো তখন সেটা বাইরে বৃষ্টি পড়ছিল দেখে, সজনা বরসে হ্যায় কিউ আঁখিয়া, এটা রশিদ খানের একটা গান। তো একটু শোনাই। অ্যাবসলিউটলি। হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে, আমি এটাও গাইবো, তাহলে আমি রবীন্দ্রসঙ্গীতও গাইবো, কারণ মা বাবা ওখান থেকে বলছে। হ্যাঁ। এটা আগে গেয়ে নি। হ্যাঁ। सजना बरसी है क्यों अखियां, सजना बरसी है क्यों अखियां, सावन आए तुम ना आए, सावन आए तुम ना आए, तुम बिन तरसे मोरा जिया, तुम बिन तरसे मोरा जिया, सजना बरसी है क्यों अखियां, सजना बरसी है क्यों अखियां। শাবাশ। মা বাবা বলছিল রবীন্দ্রসঙ্গীত একদম, গাইতে, একদম, তো একদম। সেটা একটা গাওয়ার চেষ্টা করবো। আমি জানি একদম। লিরিক্স না, ঠিকঠাক একদম। ভুলভাল হলে প্লিজ হতেই পারে। মার্জনা করবেন। Nothing will happen. This হ্যাঁ। happens in life. এই গানটা আমার সাথে সবসময় খুব থেকেছে এবং আমাকে ভীষণ ভাবে অনুপ্রাণিত করেছে জীবনে কিছু টাফ টাইমস এর মধ্যে। অবশ্যই টাফ টাইমস জীবনে প্রত্যেকে আসে। আমি কোশ্চেনটা তোমাকে করে নেওয়ার পরে, রিমেম্বার দ্য টাফ টাইমস রাইট ফ্রম ক্লাস 1 আপ টু আইএসসি, দ্যাট ইজ Yes. ক্লাস 12। Yes. আমার কোনো সময় মনে পড়ছে? লটস এন্ড লটস। আমার একটা ট্যাগ ছিল যে আই ওয়াজ ভেরি সিক চাইল্ড। আমার ভীষণ শরীর খারাপ হতো, ভীষণ শুনেছি অসুস্থ আমরা মায়ের হতাম। আমার প্রত্যেক সপ্তাহে জ্বর আসতো প্রায়। ঠিক আছে, সেটা ক্লাস 12 অব্দি কন্টিনিউ হয়েছে। ইভেন কয়েকদিন আগেও আমার হাঁচি কাশি হচ্ছিল। তো মানে সেটা জ্বর ধরা বাচ্চা। অ্যাবসলিউটলি, মানে সবসময় কিছু না কিছু একটা লেগেই আছে আমার। বেশ। সর্দি কাশি, না হলে জ্বর, না হলে অ্যালার্জি, না হলে পেট ব্যথা, না হলে কিছু একটা মাথা ধরা, কিছু একটা ছিল। তো সেই হেলথ স্ট্রাগলস আমাকে প্রচুর ফেস করতে হয়েছে। তাছাড়া আই ওয়ন্ট সে আদারওয়াইজ কোনো স্ট্রাগল ছিল। কোভিড টাইম ওয়াজ ভেরি ইনক্রেডিবলি টাফ ফর মি, বিকজ আমার মাসিমণিকে আমি হারাই সেই টাইমের মধ্যে দিয়ে। Really sad. আমার মাসিমণি ভীষণই ক্লোজ ছিলেন আমার, তো তাকে আমি হারাই। আমার আরেকজন মাসিমণি, তাকেও আমি হারাই। কয়েকদিন আগে আমার মায়ের একজন কাজিন, সেও আমার মাসিমণি হয়, তাকেও আমি হারিয়েছি ক্যান্সারে। তো সেই স্ট্রাগলস গুলো তো ছিল ক্লাস 12 এ। যখন আমি সেই নিউজটা পাই দিওয়ালির সময়, ভীষণই হার্ট ব্রেকিং। মানে আমি ফোকাসই করতে পারিনি, এক সপ্তাহ আমি জাস্ট ফোকাস করতে পারিনি। আই ওয়াজ জাস্ট লস্ট সামওয়্যার বিকজ আচ্ছা, একটা ইম্পার্সোনাল কোশ্চেন করবো আমরা। অনেক সময় যারা সুইচ ওভার করে, অনেক সময় তাদেরকে স্টাডি গ্যাপ বা স্টপ গ্যাপ দিতে হয়। তোমার জীবনে কখনো এসেছিল? স্টপ গ্যাপ আই উড নট সে ওরকম ভাবে, বিকজ ইয়েস এসছিল একবার। মানে যখন আমি ক্লাস 10 আইসিএসসি, when I cleared my ICSE, তখন ওই কোভিড এর ঠিক পরের ব্যাচ আমরা ছিলাম, মানে কোভিড এর একদম পরপর। and as I said, I lost my aunt, so it was a huge, মানে I can't explain how big of a setback it was, because at first of all তো আমি বাড়িতে বসে আছি, বাড়িতে বেরোতে পারছি না, একটা চারিদিকে ভয়ের একটা কন্ডিশন, এবং সবসময় একটা ফিয়ার, লিভিং ইন দ্য ফিয়ার যে কি হয়ে যাবে। তার মধ্যে লুজিং মাই আন্ট এন্ড নট বিং এবল টু সি হার। এটা কি আরো একমাত্র এই কারণে যে সৌরভ পাল এবং সেই সঙ্গে হচ্ছে সর্বরী দত্তের একমাত্র সন্তান তুমি?
বলতে পারেন, একটা জায়গাতে বলা যেতে পারে, কারণ সিবলিং বাড়িতে একজন থাকলে তা কি হয়, নিজের সিবলিংস এর সাথে একটা বন্ডেজ আলাদা হয়, রাইট? একটা বন্ডিং আলাদা হয়। তো সেখানে দিদির সাথে শেয়ার করা, দাদার সাথে শেয়ার করা, সবসময় সব শেয়ারিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, শেয়ার প্ল্যাটফর্ম তো ছিল না। মা বাবাকে কতক্ষণ আমি ডিস্টার্ব করবো, কারণ তাদের নিজের পার্সোনাল লাইফস আছে। মাকে তখনও অনলাইন ক্লাস করতে হয়েছে, বাবাকেও ফ্রিল্যান্সিং করতে হয়েছিল তখন কিছুদিন, মানে অনলাইনে করা কাজ করা। তো সেটা তুমি কতক্ষণ মা বাবাকে পাচ্ছি। এটা এই কারণে জিজ্ঞেস করছি, দ্যাট কোভিড, দ্যাট ট্র্যাজিক পিরিয়ড অফ হিউম্যান লাইফ অর ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি তো এটা রেকর্ড হয়ে থাকবে। সেখানে লোনলি ফিল করাটা, এই যে সিঙ্গেল সিবলিং হওয়াটা একটা বড় একটা বিষয়। অ্যাবসলিউটলি সেখানে মানে ভীষণ একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট তো পড়েছিল আমার জীবনে। মানে ওখানে ভীষণই লোনলি ফিল করতাম, বিকজ কোনো কোনো ক্ষেত্রে মা বাবাকে যখন পাচ্ছি না, তখন আমি কাকে বলবো আমার এই কথাগুলো। তবুও একটা জিনিস হচ্ছে, আমার মা বাবা সবসময় আমার পাশে থেকেছে। মানে দে হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস, আই উড অলওয়েজ সে দিস। তো to be in the future life. অ্যাবসলিউটলি will always be such. তো সেটা তো অবভিয়াসলি ছিল। তো সেই লোনলিনেসটাকে কোন রকমে ওভারকাম করতে পেরেছি। চলো, সেটাকে ওভারকাম করবার জন্য যে রবীন্দ্রসঙ্গীতটা তোমার জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, একটু আমাদের দর্শক শ্রোতাদের শোনাও। একদম। একদম। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ না, তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং তোমার আগামী দিনের যে চলার পথ চলা সেটা আরো বেশি সুগম হোক। আমাদের শুভেচ্ছা তোমার সঙ্গে রইলো, এবং আরো অনেকে নিশ্চয়ই তোমাকে শুভেচ্ছার এই বরণ ডালা দিয়ে আরো অভিবাদন জানাবেন, এই শুভকামনা থাকছে। শরণ্যা, যে বিষয়টা বলবো, মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়, মা অনেক আবৃত্তি করেছে এক সময়, আমরা সহযাত্রী সেই পথের। তো যারা ভয় পায় তাদেরকে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে বলি, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়লে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। তুমি তাদেরকে কিভাবে প্রৎসাহিত করতে চাইবে কোনো একটা ছোট্ট কবিতার লাইন দিয়ে, যদি কেউ বিপদে পড়ে? আমি বলবো যে আমার ছোটবেলা বিপদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, মা সবসময় বলতো একটা কথা, যে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন আমি না করি ভয়। এই জিনিসটা সবসময় মাথায় থেকেছে। এবং আরেকটা ছিল যে ভালো মন্দ একটু আবৃত্তি করে শোনাতে হবে। সেটা তো আমি মানে এখন হবে না, অত মনে পড়ছে না। হ্যাঁ, কিন্তু আরেকটা লাইন ছিল যে ভালো মন্দ যাহাই ঘটুক সত্য রেলাও সহজে। এটা আমি সবসময় ভেবে চলেছি। ভালোও হবে, খারাপও হবে। আমি নিজেও জীবনে কম মার্কসও পেয়েছি, ভালো মার্কসও পেয়েছি, বাট হার মানিনি, এগিয়ে গেছি। এবং ইংলিশে যেহেতু আমি ইংলিশ লিটারেচার নিয়ে আমার ভীষণ ফেভারিট, সেখান থেকে আমি বলবো যে there was a poem If by Rudyard Kipling. It's an incredible poem. আমি যদি পারতাম আমি পুরোটা, exactly, it's a very popular poem that has got me through some of the darkest days of my life. So I would say যে everybody please give it a read, because it's an incredible one. It is going to stay with you till the moment you breathe your last. এক দু লাইন শোনাও। এখন তো সেরকম আমার মনে নেই, বাট এরকম ছিল যে if you can keep your head high when all men around you are losing theirs and blaming it on you. Yes. So when other men are losing their heads and they're blaming that, oh, you are responsible for all this happenings, please don't listen to them. There was one line, if you can be with the, I can't remember the exact lines, but এরকম ছিল, if you can be with the, if you can walk with kings but still not lose the common touch, then my son, you know that you are a man and the world that's in you is yours. আচ্ছা, রুডিয়ার্ড কিপলিংস এর এই ইফ কবিতার সঙ্গে একজন ভারতীয় নোবেল লরিয়েটের একটা কবিতার সিনক্রোনাইজেশন আছে। আচ্ছা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের। absolutely সেটা তো অবভিয়াসলি, মানে এই কথাটা আমি সবসময় সবাইকে বলতাম যে ভয় পেলে চলবে না, নিজেকে এগিয়ে যেতে হবে, সব রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। কারণ প্রতিকূলতা আসবে জীবনে, কারোর জীবনে বেড অফ রোজেস না, কারোর জীবনই সিম্পল না, ইজি না, আসবে, কিন্তু সেটাকে এগিয়ে যেতে হবে, সেটাকে ইউজ করতে হবে। ফেলিয়ার ইজ অলওয়েজ আ স্টেপিং স্টোন টুয়ার্ডস সাকসেস. So always remember that, and always dream the impossible, because as APJ Abdul Kalam said, that even the word impossible says that I am possible. So I am possible. Absolutely. Obviously I am possible. যারা পেছনের সারিতে আছেন তাদের জন্য আমাদের ঘরের মেয়ে শরণ্যা,
তিনি হচ্ছেন অনুপ্রেরণা হোক, এবং এই চারি দেওয়াল যে সংকীর্ণতা, তার মধ্যে যে আলো বারবার ঘরের মধ্যেই বিচ্ছুরিত হয়ে থেকেছে, যার পরিস্ফুরণ তার আইএসসির রেজাল্ট সর্বভারতীয় পরীক্ষায় সম্ভব বা দ্বিতীয় হিসাবে বিচ্ছুরিত হয়েছে, সেটা আরো বেশি অন্যদের কাছে অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়াক। এবং তার জন্য এই খবরটিকে বা প্রতিবেদন, এক্সক্লুসিভ ইন্টারভিউকে বেশি বেশি শেয়ার করবেন। দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধন্যবাদ প্রাপ্তি শুধুমাত্র আমার বা শরণ্যার নয়, বরং বিহাইন্ড দ্য ক্যামেরা আমার সহপ্রতিনিধি আহমেদ, তিনি এতক্ষণ সিঙ্গেল হ্যান্ডেড অন দ্য বো স্ট্যান্ড দাঁড়িয়েছিলেন, তিনি আপনাদের জন্য সম্প্রচার করলেন। আমাদের এই কার্যক্রম বা এই উপস্থাপনাটি তখনই কার্যকর হবে যখন বাংলার ঘরে ঘরে শরণ্যার মতো অনুপ্রেরণার যে খবর বা সম্প্রচার সেটা হচ্ছে বিস্তার পাবে। সহপ্রতিনিধি আহমেদের সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী শরণ্যাকে আরেকবার এবং তার পরিবারকে আগামী দিনের শুভকামনা জানিয়ে শেষ করছি। বাট কামিং ইউ সুন উইথ সাম ইম্পর্টেন্ট পলিটিক্যাল নিউজ। টিল দেন স্টে টিউনড।